ধুর, এটা কিছু হলো? দিনের খেলার একেবারে শেষ ওভারে মমিনুল হকের উইকেটটা আমরা হারালাম একদম অপ্রয়োজনীয়ভাবে। খুররাম শেহজাদের হার্ড লেন্থের বলটা একটু উপরে উঠেছিল, সেইটা কি থার্ড ম্যানে খেলতে চেয়েছিলেন মমিনুল? কি প্রয়োজনটা ছিল? ম্যাচের যে পরিস্থিতি ছিল, দিনের আর দুইটা মাত্র বল বাকি ছিল, এই সময় কেন ওই বলটা খেলার প্রয়োজনটা পড়লো? মমিনুল হকের ওই উইকেট হারানোর কারণেই তো সিলেট টেস্টের দ্বিতীয় দিনটা যে বাংলাদেশের, পুরোপুরি বাংলাদেশের, 100%ই ধরেন বাংলাদেশের, সেটা আসলে বলা যাচ্ছে না। বরং পাকিস্তান এই দিনের লাস্ট ওভারে, যেটা দিনের লাস্ট বল হিসেবেই থেকে গিয়েছে, কারণ আর দুই বল ছিল, তখন তো আর পরের ব্যাটসম্যান নামার সময় ছিল না। পাকিস্তান থার্ড ডেটা আরেকটু কনফিডেন্স নিয়ে শুরু করবে, বাংলাদেশ আরো একটু সংশয় নিয়ে হয়তোবা শুরু করবে। কিন্তু ওভারঅল যদি দিনের খেলা দেখেন বা ম্যাচের 2 দিন পরের সিচুয়েশনটা দেখেন, বাংলাদেশ এখনো এই ম্যাচটাতে আপার হ্যান্ডে রয়েছে। এবং সেইখানটাতে পাকিস্তানের খুররাম শেহজাদের বড় বড় কথা যে প্রথম দিন শেষে বলেছিলেন, সেইটাকে আরো বেশি হাস্যকর মনে হচ্ছে। প্রথম ইনিংসে বাংলাদেশ 278 রান করেছিল, এরপর পাকিস্তানকে 232 রানে অল আউট করে দিয়ে 46 রানের লিড আমাদের প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে মমিনুলের ওই লাস্ট ওভারটাতে উইকেট হারানোয় 3 উইকেটে 110 রানে দিনের খেলা আমরা শেষ করেছি। অর্থাৎ এখন 156 রানে ম্যাচে এগিয়ে আছে বাংলাদেশ। সেকেন্ড ইনিংসে 7টা উইকেট বাকি রয়েছে, লিডটাকে বাড়িয়ে নিতে হবে, বেশ খানিকটা বাড়িয়ে নিতে হবে। কেননা সিলেটের উইকেট যথেষ্ট ভালো বলেই এখন পর্যন্ত মনে রয়েছে, এবং একই সঙ্গে বৃষ্টির ব্যাপারটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রথম 2 দিন বৃষ্টি বাগড়া দেয়নি, কিন্তু নেক্সট 3 ডেইজে যে সেই বাগড়াটা আসবে না, ওভাবে তো বলা যায় না। তো 150 রানের যে বাংলাদেশের লিড, সেইটাকে আমাদের আরো 150 যোগ করে অন্তত 300 রানের লিডে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করব যে বাংলাদেশ এই টেস্ট জয়ের জন্য একটা কমফোর্টেবল জায়গাতে থাকবে, বৃষ্টি মাথায় রেখেও। এখন এই সেকেন্ডের মোমেন্ট অফ দ্য ডে কোনটা, ওই আলোচনাই তো। এবং তাতে আমি বলছিলাম যে খুররাম শেহজাদের বড় বড় কথা, পাকিস্তানিদের কাছ থেকে এরকম বড় বড় কথা শুনে আমরা অভ্যস্ত। মাঠের ক্রিকেটে তাদের যাচ্ছে তাই অবস্থা, তবে মাইক্রোফোনের সামনে মুখ চালাচ্ছে সমানে। প্রথম টেস্টে মনে আছে না, সালমান আলী আগে বলেছিলেন যে না, আমাদেরকে যদি বাংলাদেশ ওরকম 70 ওভারে 260 রানের টার্গেট দেয়, তাহলে সেটা আমরা রান তাড়া করার, মানে আমরা জেতার জন্য খেলবো, তবে বাংলাদেশের সেই সাহস হবে না। বাংলাদেশ সাহস দেখিয়েছিল এবং পাকিস্তানকে ঠিকই হারিয়ে দিয়েছিল। এই সিলেট টেস্টেরও প্রথম দিন শেষে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে এসে খুররাম শেহজাদ বলেছিলেন যে প্রথম ইনিংসে তারা লিড তো নেবেই, বাংলাদেশকে 278 রান অল আউট করে, বলছিল 400 450 রান নাকি পাকিস্তান করে ফেলবে। সেই পাকিস্তান অল আউট হয়ে গেছে 232 রানে, ওইটাও আসলে শেষ দিক দিয়ে কিছু বোনাস রান পাওয়ার কারণে। ওই জন্য বলছিলাম বড় বড় কথাই শুধু পাকিস্তানিরা বলতে পারে। বাংলাদেশ এই সেকেন্ড ডেতে স্পেশালি বোলিং এ যেভাবে ডমিনেট করেছে, ফিল্ডিংও বাংলাদেশের খুব ভালো হয়েছে, সেইটা রিমার্কেবল। এবং ওই জায়গাটাতেই টেস্টে বাংলাদেশ এখন ক্লিয়ারলি এগিয়ে আছে মমিনুলের ওই লাস্ট ওভারটাতে উইকেট হারানো সত্ত্বেও। দেখেন, আমি যদি বাংলাদেশের ব্যাটিং ইনিংসটার কথা বলি, আমরা 46 রানে এগিয়েছিলাম দিনের লাস্টে, যখন আমরা খেলছিলাম টি এর পরে লাস্ট সেশনটাতে। সেইখানটাতে আমাদের তানজিদ হাসান তামিম এই টেস্টে যা ডেবু হয়েছে, তিনি 4 রান করে ব্রিলিয়ান্ট একটা কাভার ড্রাইভ তিনি করেছিলেন, কিন্তু এরপর গালিতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। ডেবু টেস্টটা মোটেই তার স্মরণীয় কিছু হলো না। মাহমুদুল হাসান জয় প্রেসারে ছিলেন, ভালোই প্রেসারে ছিলেন, কেননা এই টেস্ট সিরিজের আগে 3 ইনিংস মিলিয়ে তিনি মাত্র 13 রান করেছিলেন, 8 রান 5 রান, এবং এই টেস্টের প্রথম ইনিংসে 0 রান। সেই জয় তিনি কাউন্টার অ্যাটাকে গেলেন এবং সেটাতে সফল হলেন। ইনিংসের শুরুর দিকেই তিনি কিছু কাভার ড্রাইভে যখন বাউন্ডারি পেয়ে যান, ওইটাই তার কনফিডেন্সটা এনে দেয়। এবং ওইখানটাতে মমিনুল হকের সঙ্গে যে পার্টনারশিপটা করেছেন, সেই পার্টনারশিপে বাংলাদেশ তানজিদ হাসান তামিমের ওই উইকেট হারানোর দুঃখটা মোটামুটি আমরা ভুলে গিয়েছিলাম। জয় 50-তে পৌঁছে যান, তবে 50-র পর তিনি যেভাবে আউট হয়েছেন, সেইটাকে টু সাম এক্সটেন্ট আপনার আননেসেসারি মনে হতে পারে, যে ফ্লিক করতে গিয়ে ওইখানটা হচ্ছে গিয়ে লেগ সাইডে তিনি ক্যাচ দিয়ে আউট হলেন। কিন্তু তিনি যে অ্যাটাকিং ক্রিকেটটা খেলছিলেন, এই রোলটাই টিম থেকে হয়তো বা তাকে দেওয়া হয়েছিল, অথবা ফর্ম থেকে বেরোনোর জন্য এইটাকেই তিনি একটা ওয়ে আউট হিসেবে নিয়েছিলেন। তাতে আপনি বলতে পারেন যে না, ঠিক আছে। তবে আবার ওই 50 পেরিয়ে গেছেন, একটুখানি ওই জায়গাটাতে সতর্কতার সুযোগ আসলে ছিল। কারণ ওইভাবে যদি মাহমুদুল হাসান জয়, তো ধরেন এখন হচ্ছে গিয়ে 80-90 স্ট্রাইক রেটে তিনি সেঞ্চুরি করে ফেলবেন, ফলে 50-র পর তিনি আরেকটুখানি দেখে শুনে খেলতে পারতেন ওই বলটা। ঠিক আছে, তারপরেও জয় আউট হয়েছেন। শান্ত আর মুমিনুলের পার্টনারশিপটাতে আমরা দিনের খেলার প্রায় শেষ ভাগে চলে এসেছিলাম, শেষ ওভারেই চলে এসেছিলাম।
মোমিনুল 30 রান করে ওই খুররাম সিরাজের বলে আউট হবার কারণেই এই সেকেন্ড ইনিংসটা পুরোপুরি বাংলাদেশের হলো না। কিন্তু তাতে করেও আমাদের হিউজ বোলিং এফোর্ট, আমাদের যে দুর্দান্ত ফিল্ডিং এফোর্ট, সেইটাকে কোনোভাবেই খাটো করে দেখার, ছোট করে দেখার উপায় নেই। ম্যাচের কনটেক্সটে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মিরপুরের যে সিলেটের উইকেট অ্যাপারেন্টলি এখন পর্যন্ত মনে হচ্ছে যে সেইটা ভালো, এবং সেই জায়গাটাতে পাকিস্তান যে টার্গেট নিয়েছিল 400 450 রান করবে, এইটা তাদের আওয়াজে পাকিস্তান, কিন্তু বাংলাদেশের একটু কনসার্নের জায়গা তো ছিল। সেই কনসার্নটা ফার্স্ট আমাদের এই আজকের দিনটাতে সেশনে 4-4টা উইকেট তুলে নিয়ে আমাদের ওই উদ্বেগের জায়গাটা আমরা অনেকখানি কমিয়ে এনেছি। আমাদের তাসকিন আহমেদ পেস বোলার, তিনি 2 ওপেনার পাকিস্তানের, তাদেরকে আউট করে দেন। ওই জায়গাটাতে ফাজলের ক্যাচটা লিটন দাস কিপার, তিনি ফার্স্ট স্লিপের সামনে থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ধরেছেন দারুণভাবে। আর অন্য ওপেনার আজান, তিনিও ব্যাট প্যাড হয়ে শর্ট স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, সহজতম ক্যাচ ছিল সেটা। এই দুইটাও ব্রেক থ্রু এনে দিয়েছেন তাসকিন, এবং তারপরে মেহেদী হাসান মিরাজ 2টা উইকেট তুলে নিয়েছেন। শান মাসুদের ক্যাচটা শর্ট কাভারে খুব ভালো একটা ক্যাচ ধরেছেন বদলি ফিল্ডার নাইম হাসান, এবং তারপরেও ওই সৌদ শাকিল সুইপ করতে গিয়ে টপেজ হয়ে গিয়েছেন। সহজতম ক্যাচ সেটা ছিল হচ্ছে গিয়ে লিটন দাসের জন্য। ওই 4টা উইকেট আমরা লাঞ্চের আগে পাকিস্তানের তুলে নিয়েছি, কিন্তু বাবর আজম ছিলেন প্রথম টেস্টটাতে, কিন্তু পাকিস্তানের বাবর আজম ছিলেন, এবং এই টেস্টে তিনি যখন এসেছেন, পাকিস্তানের প্রাইজ উইকেট এইটাই, এবং তার উইকেটটা নিতে পারলেই বাংলাদেশ ম্যাচে এগিয়ে যাবে। এইটা টেস্ট ম্যাচের আগে থেকেই তো হিসাবটা তেমন ছিল, এবং তিনি যখন সালমান আলী আগার সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে ফেললেন, লাঞ্চ পর্যন্ত চলে গেলেন, লাঞ্চের পরও কন্টিনিউ করছেন, পার্টনারশিপ 50 পেরিয়ে 60 পেরিয়ে গেল, তখন কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কপালে চিন্তার ভাঁজটা একটু একটু করে বাড়ছিল, এবং তখনই নাহিদ রানা ম্যাজিক। নাহিদ রানা পরিচিত কিসের জন্য? গতির জন্য। 145, 148, 150 বল করছেন তিনি, বাউন্সার দিচ্ছেন। এই নাহিদ রানা বাবর আজমকে আউট করলেন হচ্ছে একটা স্লোয়ারে, সেইটাও দেখার জন্য খুবই আনন্দদায়ী। যখন এরকম গতিশীল বোলারের স্লোয়ার আসে, সেইটা বাবর আজমের মানের ব্যাটসম্যানকেও বিভ্রান্ত করে ফেলতে পারে। বাবর সেই স্লোয়ারটাতে হচ্ছে গিয়ে ফ্লিক করতে চেয়েছিলেন, তবে ব্যাটের ওইটা হচ্ছে গিয়ে ঠিক মতো তো ওইটা হয়নি, স্লোয়ারে বলের ওই গতিতে বিভ্রান্ত হয়েছেন, মিডনে ক্যাচ দিয়ে তিনি 68 রান করে আউট হয়ে গেছেন। এই উইকেটটা খুব গুরুত্বপূর্ণ, এবং ঠিক তারপর পরই আরেকজন যিনি সেট ব্যাটসম্যান সালমান আলী আগা, তিনিও সুইপ করতে গিয়েছেন তাইজুল ইসলামকে, এবং ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন। মোহাম্মদ রিজওয়ান তখনও ছিলেন, এবং আগের টেস্টে রিজওয়ান যেভাবে নাহিদ রানার বলটাতে বোল্ড হয়েছিলেন, অসাধারণ একটা রিভার্স সুইং এ বোল্ড হয়েছিলেন, আজকের ম্যাচটাতেও, এই ম্যাচেও তিনি আসলে বোল্ডই হলেন। এবার অবশ্য পেস বোলারের না, তাইজুলের একটা মোটামুটি আনপ্লেয়েবল ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে গিয়েছেন। বাংলাদেশ ওই জায়গাটা থেকে পরপর পাকিস্তানের এই যে এতগুলো উইকেট তুলে নিয়েছে, আমাদের লিডটা যে আমরা পাবোই, কত বড় লিড পাবো, সেটা হচ্ছে গিয়ে একটা প্রশ্নের জায়গাটা ছিল। টি পর্যন্ত পাকিস্তানের 8 উইকেট চলে গেছে, এবং টি এর পর শুরুতেই নাহিদ রানা আরো একটা উইকেট তুলে নিলেন। তবে সাজিদ খান শেষ দিকে আমাদেরকে আসলে ভুগিয়েছেন, স্পেশালি ওইখানে যে 3টা ছক্কা পরপর মারলেন তাইজুলকে, প্রত্যেকটা রানই আসলে গুরুত্বপূর্ণ। 28 বলে 38 রানের একটা ইনিংস তিনি খেলে ফেলেছিলেন, এবং সেই ইনিংসটা শেষ হয়েছে নাহিদ রানার বলে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে। সাজিদ খানের এই যে 38 রানের ইনিংস, সেটা তো আসলে 0 রানেই শেষ হয়ে যেতে পারতো। মিরাজের বলটাতে বাউন্ডারির রোপে ওইখানটাতে ক্যাচ ধরেছিলেন বটে শরীফুল, তবে ক্যাচ ধরার সময় তার পাটা ওই বাউন্ডারির রোপে লেগে যাওয়ার কারণে ছক্কা হয়ে গিয়েছে। এই জায়গাটাও আসলে একটুখানি দিনের খেলার একদম লাস্টে যে মুমিনুলের আউটটা যেমন একটুখানি আমাদের হতাশ করছে, একটুখানি বিরক্তও করছে, ঠিক তেমনি শরীফুলের ওই জায়গায় আরেকটু সতর্ক তিনি থাকলে ওই ক্যাচটা আসলে হতেই পারতো। ওই জায়গায় 38টা রান বেড়ে গেছে, ইউ নেভার নো ম্যাচের কনটেক্সটে সেইটা পরবর্তীতে গিয়ে কত বড় হয়ে ওঠে। যেইটা আসলে লিড খুব সহজে 70 রানের হতে পারতো, সেই লিডটা আমরা 46 রানের পেয়েছি। কিন্তু স্টিল 46 রানের লিড, সেইটাও একটা যথেষ্ট, মানে ঠিক আছে, ভালো লিডই। এবং তারপরে সেকেন্ড ইনিংসটাও আমরা খুব ভালো করছিলাম ওই লাস্ট ওভারে মুমিনুলের আউট হওয়ার আগ পর্যন্ত। তারপর আমি বলবো সিলেট টেস্টে 2 দিন শেষে বাংলাদেশের মুঠোতেই এখনো ম্যাচ রয়েছে। বাংলাদেশি ম্যাচে এই মুহূর্তে হচ্ছে গিয়ে ডোমিনেট করছে। সেকেন্ড ইনিংসেও আমরা 3 উইকেটে 110 রানে পৌঁছে গিয়ে 156 লিড করে ফেলেছি। এই লিডটাকে থার্ড ডেতে আমরা যদি 150 আরো যোগ করে 300-তে নিয়ে যেতে পারি লিড, তাহলে আমি মনে করি যে এই ম্যাচে বাংলাদেশ জিতবে। মানে 300 না করলে যে আমরা জিতবো না তা না, কিন্তু 300 করলে লিডটা যদি আমরা এরকম জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে শিওরলি আমরা জিতবো বলে আমার কাছে মনে হচ্ছে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সেই ক্ষেত্রে মোমেন্ট অফ দ্য ডে আসলে কোনটাকে বলবেন?
লাস্ট বলে মুমিনুলের আউট হওয়াটা হতাশাজনক ডেফিনেটলি, কিন্তু মোমেন্ট অফ দ্য ডে ঠিক আসলে ওইটাকে বলা যাবে না। আমার কাছে বরং মনে হয় বাবর আজমের উইকেটটা। বাবর আজম আগের টেস্ট খেলেননি, এই টেস্টে তিনি এসেছেন, 50 করে ফেলেছেন, সালমান আগের সাথে পার্টনারশিপ হয়ে গিয়েছে, পাকিস্তানের 4 উইকেট হারানোর পর ওই বিপর্যয় পার্টনারশিপে সামলে নিয়েছেন। সেই সময় ব্রেক থ্রুটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এবং নাহিদ রানা যে স্লোয়ারটাতে বিভ্রান্ত করে বাবর আজমকে আউট করলেন, সেটাই আমার কাছে মনে হয় এই সিলেট টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে।